আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কুয়াশাচ্ছন্ন সকাল এবং এই সকাল সকালই আমরা আবার চলে আসলাম ক্লাসে। এই শীতকালীন ক্লাসগুলা খুবই মজার, কারণ শীতে কাঁচুমুচু হয়ে আমরা আবার পড়তে বসি, পড়াশোনাটাতে আমরা ছেড়ে দেই না। এটা খুবই একটা ভালো বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ক্লাসটা এটা মূলত সাম্প্রতিকের উপরে খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিকের আপনারা দেখতে পাচ্ছেন যে এটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সাম্প্রতিক বিষয়ের চুম্বক অংশ যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো, খুবই রিসেন্ট সাম্প্রতিক, ডিসেম্বরের সাম্প্রতিকও কিন্তু এটার মধ্যে অ্যাড হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, দেরি করার কোনো সুযোগ নেই। যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা হবেন তারা খুব দ্রুত আমাদের সাথে একটু যুক্ত হয়ে যান এবং আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আজকের ক্লাসটাতে যুক্ত হওয়ার জন্য দ্রুত একটু ইনভাইট করে দেন। তাহলে কি হবে? তাহলে খুব দ্রুত আমাদের সকল ফ্রেন্ড সার্কেলরা আজকে ক্লাসটাতে এনরোল করতে পারবে এবং তারা তাদের খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আজকে পেয়ে যাবে। তো খুবই দ্রুত যারা যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে কমেন্টে জানান যে আমার ভয়েস আজ ক্লিয়ার আছে কিনা, এবং সবাই খুব দ্রুত আমাদের এই ক্লাসটাতে, এই যে সাম্প্রতিকের ক্লাসে একটু দ্রুত যুক্ত হয়ে সকল ফ্রেন্ড সার্কেলদেরকে একটু পৌঁছে দেন যে আমরা সবাই আজকে সাম্প্রতিক ক্লাসে চলে এসেছি। হ্যাঁ, তাহলে আপনারা যারা যারা অনেকদিন ধরে মেসেজ দিচ্ছিলেন যে স্যার সাম্প্রতিকের ক্লাস দরকার, ঠিক আছে, সাম্প্রতিকের উপরে যে ক্লাস এটা আশা করি আজকে আপনারা এনজয় করবেন। সবাই একটু কমেন্টে জানান যে আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা সবাই ওকে, আমি একটু শেয়ার করে দিলাম আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলদের কাছে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে একটু শেয়ার করে দিলাম যেন তারা খুবই দ্রুত আমাদের ক্লাসটাতে এনরোল করতে পারে। এর মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনার করণীয় হচ্ছে খুব দ্রুত আপনার সকল ফ্রেন্ড সার্কেলদেরকে আজকে একটু যুক্ত করে দিতে হবে এবং খুবই দ্রুত একটু শেয়ার করে দিতে হবে। সবাই সবাই মিনিমাম আজকে 5টা করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আজকের ক্লাসটা কিন্তু উঠতে হবে। আজকের ক্লাসটা কিন্তু 5টা করে মিনিমাম শেয়ার করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়ের চুম্বক অংশ নিয়ে আজকের ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আজকের ক্লাসে যুক্ত হবেন বা হচ্ছেন খুব দ্রুত আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলের কাছে এটা একটু পৌঁছে দেন। ওকে, সুমাইয়া জাহান ওয়ালাইকুম আসসালাম, আব্দুল গফুর ওয়ালাইকুম আসসালাম, ইউসুফ আলী ওয়ালাইকুম আসসালাম, ঘাসফুরিন আছেন আমাদের সাথে, মাসুদা আছেন আমাদের সাথে, আলিফা আফরিন আছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, নেত্রকোনা থেকে আছেন, কে কোথা থেকে আছেন একটু জানান আমাকে। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ক্লাস কার্যক্রমের দিকে ফিরে যাব। মূলত আমরা যেটা মূল কনটেক্সট সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে সাম্প্রতিক বর্তমান সময়ে প্রচণ্ড পরিমাণে আসতেছে এবং সাম্প্রতিকের উপরে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্নও থাকে। তো সেই জায়গা থেকে সাম্প্রতিকের উপরে ক্লাসটা নিয়ে চলে আসলাম। সবাই একটু দ্রুত একটু শেয়ার করে দেন, তাহলে কিন্তু আমরা এখনই ক্লাসের দিকে চলে যেতে পারবো, যেন আমাদের সকল ফ্রেন্ড সার্কেলরা যেন আজকের ক্লাসটাতে এনজয় করতে পারে, সবাই যেন আজকের ক্লাসটা ভালোভাবে করতে পারে। সকলকে একটু ক্লাসের জন্য সবাইকে একটা ইনভাইট পাঠিয়ে দিন, ঠিক আছে? আমরা বেশি সময় নেব না প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসে চলে যাব। সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হন এবং আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে আজকের ক্লাসটাতে ইনভাইট করে দেন, কেমন? ওকে, তো যেটা বলছিলাম, আমাদের মূলত সাম্প্রতিকের উপর যে ক্লাসটা, এটা ডিসেম্বর মাস পর্যন্ত একদম খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আসা হয়েছে। ওকে, হ্যাঁ, সকলের জন্য উপকারী হবে, যেহেতু সাম্প্রতিকের ক্লাস প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু উপকারী হবে। সাম্প্রতিকের উপরে যেহেতু ক্লাস, সাম্প্রতিকের ক্লাস সবার জন্য প্রযোজ্য। আর আমরা জানি সাম্প্রতিক থেকে বর্তমান সময়ে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসতেছে। নাসরিন আক্তার বোন আমাদের বলছেন শেয়ার ডান। সবাই সবাই খুবই দ্রুত প্রিয় ভাইরা একটু শেয়ার করেন এবং @ লিখে একটু হাইলাইট করে দেন, তাহলে কিন্তু ক্লাসটা শুরু করে দিতে পারবো এখনই, ঠিক আছে? @ লিখে একটু হাইলাইট করে দেন। এখন আমরা ক্লাসের দিকে চলে যাব, বেশি সময় নেব না। ওয়ালাইকুম আসসালাম, ময়মনসিংহ থেকে আছেন, মাশাআল্লাহ, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত আছেন। খুব দ্রুত করতে হবে, তাহলে কিন্তু আমাদের সকল ফ্রেন্ড সার্কেলরা দ্রুত যুক্ত হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নীলফামারী থেকে যুক্ত আছে, আশামণি যুক্ত আছে আমাদের সাথে, অনেক ধন্যবাদ। তারপর আমাদের সাথে যুক্ত আছে ইউসুফ আলী বগুড়া থেকে, ওয়ালাইকুম আসসালাম স্যার। নোমান ময়মনসিংহ থেকে আফসানা মিমি যুক্ত আছেন, ওকে, হাইলাইট করেছে আফসানা মিমি। আফরোজা হাইলাইট করেছে, ঢাকা থেকে নাসরিন আছেন, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। তো সাম্প্রতিকের এই ক্লাসটা আশা করি আপনারা সবাই এনজয় করবেন, ঠিক আছে? তো খুব দ্রুত একটু শেয়ার করে দিতে হবে এবং সবাই একটু কষ্ট করে বলেন তো আমাকে যে আপনারা সবাই কি রেডি কিনা, খাতা কলম নিয়ে বসেছেন কিনা। রেডি হলেই এখন আমরা শুরু করে দেব, আমরা আর দেরি করব না। আমাদের 100+ স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের লাইভ ক্লাসে, আমরা দেরি করার কোনো সুযোগ নাই, আমরা এখনই চলে যাব আমাদের ক্লাসে।
তো প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু কষ্ট করে বলেন যে এখন আপনারা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা এবং রেডি কিনা। রেডি হলেই কিন্তু এখন শুরু করে দেবো। হাইলাইট করেছে শফিউল ইসলাম, ধন্যবাদ। পাবনা থেকে আছেন মাসুদা আছেন, মুকসিদ আলী আছেন আমাদের সাথে, তাশরিফ হোসেন আছে আমাদের সাথে, ঘাসফড়িং আছে, কৌসুম আছেন, কেশবপুর থেকে নোমান আছেন, অনেক ধন্যবাদ। মুকসিদ আলী হাইলাইট করেছেন, প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, সবাই একটু শেয়ার করেন, যেহেতু ক্লাসটা সকলের জন্য উন্মুক্ত, সবাই একটু শেয়ার করেন ক্লাসটা, সবাই একটু শেয়ার করেন। এবার দেখেন একটা একটা করে সামনের দিকে আগাই, তাহলে আশা করি ক্লাসটা আরো এনজয় হবে। প্রথম প্রশ্নের দিকে চলে গেলাম, সবাই একটু আনসার করেন। প্রথম প্রশ্ন, 2025 সালে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাকে বেগম রোকেয়া পদক দেওয়া হয়? দেখি বলেন প্রিয় স্যারেরা, প্রথমটা একটু আনসার করেন। আনসার করতে করতে কিন্তু আমরা আগাবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন যে প্রথম ক্রীড়া ক্ষেত্রে সর্বপ্রথম কে পেয়েছিল ক্রীড়া ক্ষেত্রে। আমরা জানি যে আমাদের এই যে 2025 সালের যেই বেগম রোকেয়ার যেই পদকটা বা পুরস্কারটা, এটা খুব ইম্পর্টেন্ট, 9 ডিসেম্বর এটা দেওয়া হয়েছে। তো সবাই একটু যুক্ত হয়ে সবাই একটু বলেন, আনসার করেন। ওকে, রেডি। তারপরে আমাদের সাথে তাসফিয়া, নওয়াজ, শাবা সবার আগে রাইট আনসার করেছে, সাইফুল রাইট আনসার করেছেন। আমি দেখি একটু আনসারগুলো পড়ি। রুমানা রাইট আনসার করেছেন, রুমান রাইট আনসার করেছে। আফসান আমি বলছে জি স্যার 2 তারিখে পরীক্ষা, রেডি না হয়ে উপায় নাই, অবশ্যই। তারপরে সাবা বলেছেন, ওকে। সাইফুল ইসলাম, ভেরি গুড। ঋতুপর্ণা চাকমা, আপনারা যারা আগামীতে এই যে 2 তারিখে পরীক্ষা দিবেন বা সামনে আরোগুলো পরীক্ষাগুলো দিবেন, প্রাইমারি পরীক্ষাগুলো দিবেন, তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু খুবই ব্লেসিংস হবে ইনশাল্লাহ, কারণ আজকের ক্লাসের টপিকগুলা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো সেক্ষেত্রে আজকের ক্লাসের পড়াশোনাগুলো কোনোভাবে মিস দেওয়া যাবে না, কেমন? চাঁদপুর, ওকে। আকলিমা লিমা বলেছেন, ভেরি গুড, সবাই রাইট আনসার, ভেরি গুড। তাহলে আমরা সর্বপ্রথম যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কি বলেন তো, বেগম রোকেয়া পদক, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব সর্বপ্রথম। দেখেন 2025 সালে 9 ডিসেম্বর কিন্তু যারা নারী জাগরণের ক্ষেত্রে প্রতিকৃতির মতো কাজ করে, বেগম রোকেয়ার মতো, বা নারী জাগরণের জন্য কাজ করে, হ্যাঁ, তারপর ওয়েমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, তাদেরকে মূলত এই সমাজে নারীদের যে অবদানের স্বীকৃতি স্বরূপ এই বেগম রোকেয়া পদকটা দেওয়া হয়। 1995 সাল থেকে মূলত এই পদকটা দেওয়া শুরু হয়, ঠিক আছে। তারপর দেখেন প্রথমত হচ্ছে 1995 সাল থেকে, 1995 সালে শুরু। তাহলে যদি বলা হয় এই পদক দেওয়া শুরু হয়, বেগম রোকেয়া পদক দেওয়া শুরু হয় কত সালে? 1995 সালে। আর যদি বলা হয় সরকারিভাবে নিয়মিত দেওয়া শুরু হয় কবে? সরকারিভাবে শুরু হয় 1996 সালে, ঠিক আছে, নিয়মিত চালু করা হয়। তাহলে এই বেগম রোকেয়া পদকটা 1996 সালে সরকারিভাবে এটাকে কি করা হয় বলেন তো, চালু করা হয়। যেটাতে আমরা জানি যে এই সরকারি যে পদক বর্তমান সময়ে বেগম রোকেয়া পদক, এটাতে কিন্তু এই সম্মাননা পত্রে কিন্তু 2 লক্ষ টাকা সমমূল্যের একটা পুরস্কার দেওয়া হয়, যেটা আমরা জানি এককালীন পরিশোধ করা হয়। তাহলে যদি বলা হয় এটার অর্থমান কত, 2 লাখ টাকা। কয় লাখ টাকা? 2 লাখ টাকা। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে না, কিন্তু যদি প্রশ্ন আসে যে মূলত এটা কে নির্ধারণ করে, বা 2025 সালে এই পুরস্কার থেকে, সবাই একটু আনসার করেন, সবাই রাইট আনসার করতেছেন, ভেরি গুড। 2025 সালে এটা কে প্রদান করেছে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 2025 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু 2025 সালে তিনি কিন্তু এই বেগম রোকেয়া পদকটাকে কি করেছে? বেগম রোকেয়া পদকটাকে চালু, মানে তো আমরা জানি যে দিয়েছে, অর্থাৎ তিনি সম্মাননা সবার হাতে তুলে দিয়েছে। এবং এটার অর্থমূল্য কত বলেছি বলেন তো? অর্থমূল্য, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু আনসার করতে হবে, অর্থমূল্য কত টাকা? 2 লাখ টাকা। এবং এটা এককালীন পরিশোধ করা হয়, এককালীন 2 লাখ টাকা পরিশোধ করা হয় এই উপাধি বা সম্মানপত্রের কারণে। এই বছর কতজন পেয়েছে, কে বলতে পারবে? এ বছর কতজন পেয়েছে এবং কোন কোন সেক্টরে পেয়েছে? ওকে, ভেরি গুড। সাইফুল রাইট আনসার, ঋতুপর্ণা চাকমা রাইট আনসার, ওকে। মহসিন চাঁদপুর থেকে আছেন, ফারিয়া বলেছেন রাইট আনসার, ওকে। শহীদা বেগম সি বলেছেন, তাশরিফ হোসেন 3 বলেছেন, আচ্ছা। হিরন রাশিদ আছেন আমাদের সাথে, আফরোজা আক্তার, তারপর নদী বলেছেন, ভেরি গুড। 11টা শেয়ার ডান, মাশাআল্লাহ। নীলিমা ইসলাম আছেন আমাদের সাথে, শাহিন আহমেদ খান, ঠিক আছে, ওকে। আফসান আমি বলেছি এই ক্লাসের অপেক্ষা ছিলাম, অনেক ধন্যবাদ। সাবিয়া আক্তার আছে আমাদের সাথে, ওকে। তাহলে দেখেন প্রিয় স্যারেরা, এই যে 2025 সালে সাম্প্রতিক যে পুরস্কার, এই পুরস্কারের মধ্যে অন্যতম হচ্ছে এই বেগম রোকেয়ার পুরস্কার বা বেগম রোকেয়া পদক।
এই সম্মাননাটা পেয়েছে, আমরা জানি যে নারী বা মহিলা ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয়, এটার মাধ্যমে প্রতি বছর এটা দেয়া হয়। এবছর 4টা অবদানের কারণে পেয়েছে। দেখেন, তাহলে আমরা যদি বলি যে এই পদকটা কে দেয়, এই পদক বা এই সম্মাননা প্রদান করে কার মাধ্যমে, কোন মন্ত্রণালয়ের মাধ্যমে? সেটা হচ্ছে মহিলা ও শিশু মন্ত্রণালয়। তাহলে মহিলা এবং শিশু মন্ত্রণালয়, তার মাধ্যমে কিন্তু এই সম্মাননাটা চলে আসে প্রতি বছর। ঠিক আছে, তাহলে দেখেন একটা একটা করে বলি। এ বছরের পার্সপেক্টিভে কে কোনটাতে ছিল? যেমন আপনারা সবাই আনসার করে ফেলেছেন অলরেডি। আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে 2025 সালে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে? সেটা হচ্ছে ঋতুপর্ণা চাকমা। সেটাকে বলেন তো স্যার? ঋতুপর্ণা চাকমা। এবার বলেন নারী শিক্ষার ক্ষেত্রে কে করেছে? নারী শিক্ষা এবং গবেষণা, বলেন কে পারবেন? এখানে যদি বলা হয়তো 2025 সালে ক্রীড়া ক্ষেত্র না বলে যদি বলতো নারী শিক্ষা ও গবেষণা, নারী শিক্ষার ক্ষেত্রে কে পেয়েছে, তখন আনসার করতে হতো রুবানা রাকিব, তিনি। ঠিক আছে, তাহলে নারী শিক্ষা বললে কি হবে বলেন? নারী শিক্ষা ও গবেষণা। এই নারী শিক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপের জন্য রুবানা রাকিবকে কিন্তু আমরা দেখেছি 2025 সালে ক্রীড়ার ক্ষেত্রে বিশেষ এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে এতটুকু পর্যন্ত কি পারবেন? আমরা জানি যে এখান থেকে নারী শিক্ষার জন্য দেয়া হয়, নারীর অধিকারের জন্য দেয়া হয়, মানবাধিকারের জন্য দেয়া হয় এবং নারী জাগরণের জন্য দেয়া হয়। তাহলে নারী জাগরণ এবং ক্রীড়া এই ক্ষেত্রে দেওয়া হয়েছে ঋতুপর্ণা চাকমাকে। তিনি কিন্তু নারী জাগরণের ক্যাটাগরিতে পেয়েছে। তাহলে বলেন ঋতুপর্ণা চাকমা কিসে পেয়েছে? তিনি পেয়েছেন নারী জাগরণ। প্রিয় শিক্ষার্থীরা, কিসে পেয়েছে বলেন তো? নারী জাগরণ। আপনাদের কমেন্ট দেখছিলাম, সবাই রাইট আনসার করেছেন। সাম্প্রতিক আশা করি আপনারা সবাই ভালো পারেন। তাহলে এটা হচ্ছে নারী জাগরণের ক্ষেত্রে পেয়েছে ঋতুপর্ণা চাকমা, নারী শিক্ষার জন্য পেয়েছে রুবানা রাকিব, আর আমরা দেখেছি মানবাধিকারের জন্য পেয়েছে নাবিলা ইদ্রিস। মানবাধিকার, তাহলে মানবাধিকারের জন্য পেয়েছে কে? নাবিলা ইদ্রিস। আর যদি বলা হয় যে নারীদের অধিকার, নারী অধিকার, একটা হচ্ছে মানবাধিকার আর একটা হচ্ছে নারী অধিকার। নারী অধিকারের জন্য পেয়েছে কল্পনা আক্তার। নারী অধিকার। তাহলে নারী অধিকারের জন্য কে পেয়েছে? কল্পনা আক্তার। তাহলে এগুলো কি পারবেন কিনা প্রিয় স্যারেরা, বলেন এতটুকু পর্যন্ত কি পারবেন কিনা? এই নারী অধিকার, শ্রমের অধিকারের জন্য কে পেয়েছে? কল্পনা আক্তার। ভেরি গুড। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। সবাই ক্লিয়ার, সবাই যারা যুক্ত হচ্ছে প্রিয় ভাই বোন। দেখেন প্রত্যেকটা কন্টেক্সট কিন্তু খুবই ডিটেলসে হবে ইনশাল্লাহ আজকে। এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। রুবানা রাকিব, রুবানা নারী শিক্ষা। ভেরি গুড, সবাই ভেরি গুড। আর যারা এখনো যুক্ত হয়নি ফ্রেন্ডদেরকে একটু @ লিখে হাইলাইট করে দেন। আমি একটু দেখি কারা হাইলাইট করতেছে, একটু হাইলাইট করে দেন, তাহলে সব ফ্রেন্ড সার্কেল আজকে ক্লাসে চলে আসবে ইনশাল্লাহ আজকে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন ডান, 1 নম্বর ডান। অর্থাৎ আমরা কিন্তু এই যেটাকে বলে বেগম রোকেয়া পদক, এটা কিন্তু পড়ে ফেলেছি। এই বেগম রোকেয়া পদকটা দেওয়া হয়েছে কবে? 2025 সালে। অবশ্যই বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু একই দিনে, 9 ডিসেম্বর, সেই দিনই কিন্তু দেওয়া হয়। এটা কিন্তু খুবই ইজি মনে রাখা। বেগম রোকেয়ার জন্ম মৃত্যু 9 ডিসেম্বর, আর এই পদকটা দেওয়া হয় 9 ডিসেম্বর 2025। সবাই একটু বলেন 1 ডান কিনা স্যার? 1 ডান কিনা? পারবো কিনা ইনশাল্লাহ? আর যদি 1 ডান হয় সবাই একটা করে লাভ রেক দিয়ে ফেলেন। 1 2 3টা করে লাভ রেক দিবেন। 3টা করে লাভ রেক দিবেন আজকে সবাই। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই ক্লিয়ার, কোন ধরনের আর ঝামেলা নাই এই অংশে। ওকে, ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম নুসরাত। যারা যুক্ত হচ্ছেন সবাই একটু শেয়ার করে দেবেন প্রিয় স্যাররা, শেয়ার করে দেবেন। সবাই ডান বলেছেন, ডান, ভেরি গুড। তারপরে এবার চলেন তাহলে 2 নম্বর প্রশ্নে চলে আসি। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী আমরা যদি বলি যে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত? হাইলাইট করেছেন ফিরোজা, অনেক ধন্যবাদ। শাহিদা, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ 1 ডান স্যার। টুম্পা, অনেক ধন্যবাদ। হিরণ আছেন আমাদের সাথে। সৌরভ চলে আসলো, অনেক ধন্যবাদ। সবাই চলে আসেন ইনশাল্লাহ। আমাদের ক্লাসটা আজকে খুবই এনজয় করবো, আমরা সবাই এনজয় করবো আজকে। ওকে, তো আমাদের আজকে যে কন্টিনিউয়াস যে ক্লাসগুলো হচ্ছে, এই কন্টিনিউয়াস ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা
প্রতিদিন একটা জিনিস পড়ি বা একটা জিনিস ভালো করে শেখার চেষ্টা করি, কিন্তু সেটা মনে থাকে না। মাথায় রাখবেন, আপনি যতদিন পর্যন্ত না লিখে লিখে পড়ার অভ্যস্ত করবেন বা অভ্যাসটা নিজের মধ্যে গড়ে তুলবেন, ততদিন আপনার কিন্তু সাধারণ জ্ঞান মনে থাকবে না। ওকে, ওয়ান ডান। এবার 2 নম্বরটা একটু আনসার করেন প্রিয় স্যারেরা। 2 নম্বর, অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত শতাংশ? এটা কি 1.10, এটা কি 1.12, এটা কি 1.25 নাকি 2.10? কোনটা হবে? কে বলতে পারবে? অলরেডি কুলসুম আক্তার, ভেরি গুড। কুলসুম আক্তার কিন্তু অলরেডি আনসার করে ফেলেছে। সেটা কত? সেটা বলেছে 1.12%। তাহলে আমরা একটু দেখি বাকিরা কি আনসার করে। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কত? প্রথমত এই যে আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা 2025, এটা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 17,22,80,000। 17,22,80,000 লিখে রাখতে পারেন। বর্তমান মানে এটার অর্থনৈতিক সমীক্ষা 2025, এই 2025 অনুসারে বর্তমান জনসংখ্যা 17 কোটি, ঠিক আছে, 22,50,000, না দুঃখিত, 50 না 80,000, 80,000। তাহলে আমরা যদি বলি 17,22,80,000, এটা কি? এই 17,22,80,000 হচ্ছে বর্তমান সময়ে জনসংখ্যা, যেটা পুরো বাংলাদেশে আছে, ঠিক আছে, ইনক্লুডিং প্রবাসীদের কিন্তু ইনক্লুড করা হয়েছে। এবং বর্তমানে যে 2025 সালের মুদ্রাস্ফীতি থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, লিখে রাখেন। মুদ্রাস্ফীতি কত? মুদ্রাস্ফীতি হচ্ছে 8.48%। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মাথা পিছু আয় কত বলতে পারবেন? মাথা পিছু আয় বর্তমান সময়ে, মাথা পিছু আয় কে বলতে পারবে? মাথা পিছু বর্তমানে আয় কত? 2025 সালের সমীক্ষা অনুযায়ী মাথা পিছু আয় কত? কে বলতে পারবে? আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখি। মাথা পিছু আয় কত? সিরাজুল সৌরভ বলেছে ডান। হিরণ আছে আমাদের সাথে। কুলসুম রাইট আনসার। শ্রাবণী রাইট আনসার। কাবেরী বলেছে রাইট, ভেরি গুড। সবাই মাশাআল্লাহ খুব সুন্দর আনসার করতেছে, সবাই খুব রাইট আনসার করেছেন। তারপর নাজমুল কবির বলেছেন 17,22,000, দুঃখিত 17,22,80,000। কবিতা আনোয়ার রাইট আনসার। তৌহিদুল ইসলাম রাইট আনসার, ভেরি গুড। সুজন রাইট আনসার, ভেরি গুড। তারপর মাহি আছে। শ্রাবণ বলছে এটা কি রোহিঙ্গা সহ? অবশ্যই না, বাঙালি, বাংলাদেশের যারা শুদ্ধ নাগরিক তাদের কথা বলেছে এখানে। তাহলে বলেন বর্তমানে বাংলাদেশের মাথা পিছু আয় কত? কে বলতে পারবে? বলেন। মাথা পিছু আয় এটা হচ্ছে 2820 মার্কিন ডলার। 2820 মার্কিন ডলার। এটা কিন্তু আসতে পারে আপনাদের, অনেকে রাইট আনসার করেছেন যদিও, এটা আসতে পারে আপনাদের। 2820 মার্কিন ডলার হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের মাথা পিছু আয়। মাথা পিছু আয় কত? 2820 মার্কিন ডলার। এবং যদি বলা হয় যে বর্তমান সময়ে যে দারিদ্রতার হার কত, রিসেন্ট সময়ে যতগুলা অ্যাডমিশনের পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা হোক, দারিদ্রতা এই থেকে প্রশ্ন আসছে। আগে দেখতাম যে বাংলাদেশের নেগেটিভ জিনিসগুলো আসতো না, কিন্তু বর্তমান সময়ে নেগেটিভ জিনিসগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা একটু ভালো করে পড়তে হবে। তাহলে যদি বলে দারিদ্রের হার কত, দারিদ্রের হার লিখে রাখেন। দারিদ্রের হার হচ্ছে 18.7%। কত শতাংশ স্যার? 18.7% হচ্ছে দারিদ্রের হার। 18.7%। আর আমরা জানি যে বাংলাদেশে কিন্তু পুরুষের তুলনায় নারীর সংখ্যা একটু বেশি। নারীর সংখ্যা বেশি। তাহলে আপনি পুরুষ এবং নারীর অনুপাতটা একটু মাথায় রাখতে পারেন, যে পুরুষ ও মহিলার অনুপাত কত? যদি আমরা বলি যে পুরুষ আছে কত, পুরুষ ধরেন আছে 96.3, ঠিক আছে, সেখানে নারী আছে 100। নারী আছে কত বলেন তো? 100 জন নারী আছে, অর্থাৎ 96 জন পুরুষের জন্য 100 জন নারী আছে, ঠিক আছে। তারপরে দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে আছে, ওরা হচ্ছে সুসাইড অ্যাটেম্প করে, হ্যাঁ, মরে যায়, হ্যাং করে, ত্যান করে। দেখেন পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, তাহলে ওরা কেন এগুলো করবে? আচ্ছা যাই হোক, আমরা এদিকে না যাই। 96.3 এটা হচ্ছে পুরুষের সংখ্যা, আর নারীর সংখ্যা কত? নারী হচ্ছে 100,
অর্থাৎ 96 জন পুরুষের জন্য 100 জন নারী আছে বর্তমান সময়ে বাংলাদেশে। বিপরীতে আর কি, বিপরীতে 100 জন আছে। তাহলে এগুলো কি পারবেন কিনা প্রিয় স্যারেরা বলেন? প্রিয় স্যারেরা বলেন, সবাই কি এতটুকু পর্যন্ত কি পারবেন? একজন বলছে স্যার চরম দারিদ্রতা কত? আচ্ছা, চরম দারিদ্রতা না, চরম দারিদ্রের হার আপনি বলতে পারেন। এটা বর্তমানে হচ্ছে 5.6%। চরম দারিদ্রের হার বা হত দরিদ্র যেটাকে আমরা বলি, হত, ঠিক আছে, হত দারিদ্রের হার, দারিদ্রের হার। তাহলে হত দারিদ্রের হার কত বলুন তো? 5.6। চরম দারিদ্র বা হত দারিদ্রের হার কত? 5.6%। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা মুরব্বীরা বলেন? একজন জানতে চেয়েছেন স্যার মাথাপিছু জিডিপি কত? ভেরি গুড। মাথাপিছু জিডিপি হচ্ছে 2671 মানে 2671 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি, মাথাপিছু জিডিপি, মাথাপিছু জিডিপি, এটা হচ্ছে 2671 মার্কিন ডলার, মার্কিন ডলার। প্রিয় স্যারেরা সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? ভেরি গুড। পুরুষ নারী রাইট আনসার। চরম দারিদ্রের হার বর্তমানে এত, ঠিক আছে। কাজী ববি রাইট আনসার। তারপরে এমএসটি ববি আছে, নাজমুল আছে আমাদের সাথে, তৌহিদ রাইট আনসার, অনেক ধন্যবাদ। হিরন আছেন আমাদের সাথে, কুলসুম আছেন, সানজিদা, ফিরোজা, তারপর হচ্ছে মাহি, তারপর নাসরিন, সবাই রাইট আনসার করেছেন, মাশাআল্লাহ। তো আমরা যেটা নিয়ে বলছিলাম এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, অর্থনীতি সমীক্ষা 2025-এর বেসিক জিনিসগুলা। রাহেল বলতেছে তাও সিঙ্গেল। আপনার কি বলবো, ব্যাড লাকটাই খারাপ, ঠিক আছে। আর সিঙ্গেল থাকা ভালো, ঠিক আছে। বিয়ে শাদী করবেন কয়েকদিন পরে, চাকরি বাকরি পেলে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আচ্ছা, তারপরে জিডিপি হচ্ছে 2671। সুজন রাইট আনসার বলেছেন। তাহলে বলেন স্যারেরা, অর্থনৈতিক সমীক্ষার সবচেয়ে কোর কনসেপ্টগুলো কিন্তু দিচ্ছি। আজাইরা অনেক তথ্য আছে, ওই তথ্য আমাদের দরকার নাই, আমরা সবচেয়ে কোর কনসেপ্টটা দিলাম। হ্যাঁ, একজন বলেছেন স্যার সাক্ষরতার হার, এটা ইম্পর্টেন্ট, 77.9%। লিখে রাখেন, সাক্ষরতার হার, সাক্ষরতার হার, সাক্ষরতার হার কিন্তু 77.9%, 77.9%। যেখানে আমরা জানি যে পুরুষদের সাক্ষরতার হার একটু বেশি, 80%, আর নারীদের হচ্ছে 75% সাক্ষরতার হার, ঠিক আছে। 80.1, 75 কত? 75.9। দাঁড়ান আমি একটু লিখে দিই না, 75.9, 1 আর 8, 9। হ্যাঁ, তাহলে এটা হবে কত? 80.1। আর কত বাকি থাকে? তাহলে এটার সাথে হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 75.8 এরকম। তাহলে এটা হচ্ছে পুরুষদের হচ্ছে 80%, আর নারীদের হচ্ছে 75%, এমনই কিছু। হ্যাঁ, এমনই হবে। তাহলে আমরা যদি বলি পুরুষদের সাক্ষরতার হার কত? পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 80.1%, আর নারীদের সাক্ষরতার হার কত? 75.8%। আর যদি টোটাল হিসাব করি যে বাংলাদেশ সাক্ষরতার হার কত, এটা 2023 সাল থেকে এখন পর্যন্ত সেমই ধরা হচ্ছে। এটা হচ্ছে কত বলেন তো? 77.9%, 77.9%, 77.9%। প্রিয় স্যারেরা পারবো কিনা বলেন? এতটুকু পর্যন্ত কি পারা যাবে কিনা? মুরব্বীরা দ্রুত বলে ফেলেন এতটুকু পর্যন্ত কি আমরা পারবো কিনা। আচ্ছা, এমএসটি বলেছেন 5.6, তারপরে সানজিদা বলেছেন 5.6, নীলা বলেছেন 5.6, সুজন স্যার বলেছেন রাইট আনসার, তৌহিদ ইসলাম স্যার বলেছেন রাইট আনসার, ওকে, নাসরিন, ওকে, কুলসুম আক্তার, মাহি, রাহেল, সবাই রাইট আনসার, মাশাআল্লাহ, কবিতা ইসলাম, ফিরোজা বেগম, সবাই রাইট আনসার। তাহলে আশা করছি এটা 2 ডান। সবাই একটু বলে ফেলেন তো স্যার 2 ডান কিনা, যে 2 ডান। উত্তর কি হবে এটাও বলে দেয়, উত্তর হবে 1.12%, এটা হবে 1.12%। 1.12% হচ্ছে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার, এটা অনেক আগে থেকে একই। তাহলে সবাই বলেন 2 ডান। 2 ডান হলে আবার এক দফায় কয়েকটা 1 2 3 1 2 3 4 5 5টা করে লাভ রিয়েক্ট দিবেন, সবাই 5টা করে লাভ রিয়েক্ট দিবেন, কেমন? আচ্ছা, একজন বলছে স্যার গড় আয়ু বাদ গেছে, দুঃখিত, 72.3 প্রত্যাশিত গড় আয়ু, 72.3 লিখে রাখেন। প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে 72 বছর, 72.3। নারীদের কত পার্সেন্ট কেন দিলাম? 72.3 বছর। নারীদের ক্ষেত্রে কত, পুরুষদের ক্ষেত্রে কত, তত ওইটা আসে না, কিন্তু মাথায় রাখবেন যে গড় আয়ু কিন্তু 72.3। আর আপনারা জানেন যে মানে মেয়েরা একটু বেশি, মানে মেয়েদের একটু মানে আয়ুটা বেশি হয়, হ্যাঁ, পুরুষদের তুলনায়।
পুরুষরা একটু দ্রুত মরে যায় বিভিন্ন কারণে। 70 বছর এবং 73 বছর, মজার ছলে বললাম, কেউ মাইন্ড করেন না। তাহলে 70 বছর হচ্ছে ছেলেরা বাঁচে, মেয়েরা বাঁচে 73 বছর। তাহলে 70-73, যদিও বর্তমান সময় এটা মিল পাওয়া যায় না, মেয়েরা আগে, মানে এটা হচ্ছে তার হায়াতের উপর ডিপেন্ড করে। কিন্তু প্রত্যাশিত গড় আয়ু বলতে সবার আয়ুটাকে মিক্স করে একটা গড় হিসাব করা হয়। ঠিক আছে, যাই হোক, এতটুকু পর্যন্ত আশা করছি আমরা সবাই পারবো। মুরব্বীরা ক্লিয়ার কিনা বলেন? পারবো পারবো পারবো। নেক্সট, ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। 3 নাম্বারটাতে দেখেন, 3 নাম্বারটা বলেছে যে সম্প্রতি দেশের কোন ঐতিহ্যবাহী শাড়িকে ইউনেস্কোর অধরা সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির মনোনয়ন করা হয়েছে। খুব রিসেন্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাদের এক্সামে আসতে পারে। দেখি আনসার করেন। এটা কি জামদানি শাড়ি? জামদানি তো জিআই পণ্য। এটা কি টাঙ্গাইলের বুনন শাড়ি? এটা কি বেনারসি শাড়ি নাকি মণিপুরি শাড়ি? কোনটা হবে? আমাদের এলাকায় একজন আছে 115 বছর, মাশাআল্লাহ। যাক, সবাই বলেন। মাঝে মাঝে দীর্ঘ হায়াতও কিন্তু অনেক সময় কষ্টের কারণ হয়, কিন্তু আমরা যদি হায়াত রিজিক উপরওয়ালার কাছে চাইবো, আপনারা দেখবেন জাপানে প্রচুর পরিমাণে মানুষ অনেক বছর বাঁচে। এবারে যে 100 বছর, 90 বছর, 100 বছর প্লাস তো অনেকে বাঁচে, 140 বছরও বাঁচে অনেকে আছে। তো এত বিশাল হায়াত যাদের হয়, পরে দেখা গেল যে তার কাচ্চারাও মরে গেছে, কিন্তু তার হায়াত আছে। তো এটা বেশি হায়াত হলে কি জানি না আমি কেমন এটা বিষয়, কিন্তু আমাদের অবশ্য হায়াত চাওয়া উচিত, দিনের পথে কাজ করা উচিত। আবার বেশি হায়াতও বর্তমান সময়ের ক্ষেত্রে একটা রিস্কি ইস্যু, দুই দিক থেকেই প্যারা, পাপ জমতে থাকে, তাই না? যাই হোক, এটা একটু বলেন স্যারেরা। অধরা সংস্কৃতির সর্বশেষ যে একটা অধিবেশন হয়েছে, আমরা জানি 20তম অধিবেশন হয়েছে 2025 সালে। কততম অধিবেশন হয়েছে? 2025 সালে 20তম অধিবেশন হয়েছে। লিখে রাখেন, 20তম অধিবেশন। ঠিক আছে, অধিবেশন। এই অধিবেশনে কিন্তু একটা শাড়িকে তারা মনোনীত করেছে। কোন শাড়ি? কে কে বলতে পারবেন কোন শাড়ি? বলেন 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 স্যারেরা। অলরেডি 200+ আজকে আমাদের সাথে ক্লাস করছেন। সবাই একটু শেয়ার করে দিন ভাইরা, সবাই একটু শেয়ার করে দিন প্লিজ স্যারেরা, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিন। আচ্ছা, মুনিয়া ইসলাম বলেছেন 3 হবে, শিমু ইসলাম বলেছে 1 হবে, একজন বলেছে 2 হবে। টাঙ্গাইলের শাড়ি, ভেরি গুড। তারপর টাঙ্গাইলের শাড়ি, আচ্ছা। স্নিগ্ধা বলেছেন আমার নানি আছে 120+ বয়সের, মাশাআল্লাহ। তারপরে কবিতা আছে টাঙ্গাইলি শাড়ি বলেছেন 2, সবাই টাঙ্গাইলি শাড়ি বলতেছেন, ভেরি গুড। আমরা জানি যে এই অধরা সংস্কৃতি সর্বপ্রথম আমরা পেয়েছিলাম 2008 সালে, যেটা ছিল বাউল সঙ্গীত। লেখেন, এবার কিন্তু বাউল সঙ্গীতের সাথে একটু কনফ্লিক্ট হয়েছে, এটা আসতে পারে। তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশ সর্বপ্রথম ইউনেস্কোর অধরা সংস্কৃতি, এই যে অধরা সংস্কৃতির প্রথম কোনটাতে পেয়েছে? প্রথম পেয়েছে 2000 কত সালে বলেন তো? 2008 সালে, যেটা হচ্ছে বাউল সঙ্গীত। তাহলে বাউল সঙ্গীত 2008 সালে পেয়েছে। কত সালে? 2008 সালে পেয়েছে বাউল সঙ্গীত। 2013 সালে ঐতিহ্যবাহী জামদানি বয়ন শিল্প, যে জামদানি যেটা ছিল 2013 সালে পাইছে, এটা কিন্তু বর্তমান সময় না। জামদানি কিন্তু পেয়েছে কত সালে বলো তো? 2013 সালে। তাহলে বলেন 2013 সালে কি পেয়েছে? জামদানি। ভেরি গুড। টাঙ্গাইল, মুকসিদ আলী বলেছেন টাঙ্গাইল, আলিফা বলেছেন টাঙ্গাইল। তাহলে দেখেন, সম্প্রতি দেশের কোন ঐতিহ্যবাহী শাড়িকে ইউনেস্কোর অধরা সংস্কৃতির ঐতিহ্য হিসেবে তালিকায় মনোনীত করা হয়েছে? সেটা হচ্ছে টাঙ্গাইলের বয়ন শাড়ি। আর জামদানি পেয়েছে কত সালে? 2013 সালে। 2013 সালে পেয়েছে জামদানি। ঠিক আছে, পারবো কিনা আমরা? সবাই একটু বলে ফেলেন প্রিয় স্যারেরা, পারবো কিনা আমরা? আচ্ছা, বলেছে স্যার আর কি কি পাইছে। আচ্ছা, সবগুলোই লিখে দিচ্ছি, তাহলে সবগুলো একটু কষ্ট করে লিখে নেন। এটা কিন্তু আসতে পারে যে কত সালে কি পাইছে। 2013 সালে কি পাইলো? একজন আনসার করেছে, কমেন্ট করেছে যে স্যার 2017 সাল। আচ্ছা, 17 সালে আছে, সবগুলোই বলতেছি। দেখেন 2016 সালে কি পাইছে আগে দেখেন সেটা। 2016 সালে কি পায়? 8 সালে বাউল সঙ্গীত, 13 সালে হচ্ছে জামদানি শাড়ি, এটা সংস্কৃতিতে পেয়েছে। 2016 সালে পয়লা বৈশাখ, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা হয়, এটা কিন্তু অধরা সংস্কৃতিতে পড়েছে। 2017 সালে কি পেয়েছে? শীতল পাটি, শীতল পাটিটা পেয়েছিল 2017 সালে।
2017 সালে, তারপরে কততে পাইল? 17 পরে 6 বছর পর 23, 2023 সালে। 2023 সালে কি পেয়েছিল? 2023 সালে পেয়েছিল রিক্সা। রিক্সা পেয়েছিল। তাহলে এগুলো হচ্ছে অধরা সংস্কৃতি। আর 2025 সালে কে পেল? 2025 সালে পেল টাঙ্গাইলের যে বুনন শিল্প, সেটা কিন্তু এবছর সমৃদ্ধ হয়েছে। টাঙ্গাইলের শাড়ি পেয়েছে 2000 কত সালে বলেন তো? 2025 সালে পেয়েছে টাঙ্গাইলের শাড়ি। পারবো কিনা এতটুকু বলেন স্যার? ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, রাইট, টাঙ্গাইলের শাড়ি, ভেরি গুড। তাহলে এতটুকু পর্যন্ত আপনারা সবাই পারবেন কিনা? সবাই একটু বলে ফেলেন। আর 2023 সালে অনেকে বলছে স্যার রিক্সাতে কি? রিক্সা শুধুমাত্র রিক্সা কিন্তু পাই নাই, রিক্সার মধ্যে সুন্দর সুন্দর আর্ট করি না আমরা? দেখবেন আগের রিক্সার মধ্যে জসিমের ছবি থাকতো, শাবনুরের ছবি থাকতো, আবার মানে পাখির ছবি থাকতো, সুন্দর সুন্দর ছবিগুলো থাকতো। রিক্সাটা অনেক কারুকাজ ফুটিয়ে তোলা হইতো। সে রিক্সার যে পেন্টিং, এই রিক্সার পেন্টিংটা মূলত পেন্টিংটা পেয়েছে, রিক্সা পায় নাই, বরং রিক্সার যে পেন্টিং ছিল, এই পেন্টিংসটা পেয়েছে, সেটা মূলত পেয়েছে। তাহলে অধরা সংস্কৃতিতে 2008 সালে বাউল সঙ্গীত, 2013 সালে জামদানি শাড়ি, 2016 সালে মঙ্গল শোভাযাত্রা, 17 সালে শীতল পাটি, 23 সালে রিক্সার পেন্টিং, আর 25 সালে টাঙ্গাইলের শাড়ি। দেখেন একটা জিনিস মাথায় রাখেন স্যার, এই যে আমাদের যে ইউনেস্কো কর্তৃক অধরা সংস্কৃতি, এটা 2023 সালের আগে প্রতি বছর একটা একটা করে দেয়া হইতো, কিন্তু 2023 সালের পরে 2 বছর পর পর দেয়া হবে বলছে। তাহলে 23-এর পরে 24-এ দেয় নাই, 25-এ দিছে। তাহলে 25-এ আবার কাকে দিছে? আমাদেরকে দিছে। অর্থাৎ 23-এও কিন্তু আমরা পাইছি, 25-এও কিন্তু আমরা পাইছি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখেন। পুরোটা শেষ করে দিলাম। সবাই এতটুকু পর্যন্ত কি পারবেন কিনা বলেন তো স্যার? সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা? কোনো ঝামেলা আছে কিনা এতটুকু পর্যন্ত? পারবো পারবো পারবো, সুজন বলেছেন স্যার পারবো। ওকে, মাশাআল্লাহ। এটা একটু কঠিন টপিক, কঠিন বলতে মানে মনে থাকে না টপিকটা, তারপরে আপনাদের একটু মাথায় রেখে পড়াশোনা করতে হবে, যেহেতু সাম্প্রতিক বিষয়ে বলি, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে একটু ভালো করে পড়বেন। ওকে, ভেরি গুড, আপনারা সবাই পাস। ওকে, সবাই পারলে একটা লাভ রিয়েক্ট করেন দেখি, যে স্যার 3 ডান। সবাই একটু লাভ রিয়েক্ট করেন একটা। এটা কি লাভ হইলো? এই যে সুন্দর একটা লাভ আঁকলাম, সবাই একটু লাভ রিয়েক্ট করেন একটা, তাহলে বুঝতে পারবো আপনারা ক্লিয়ার। পরের প্রশ্ন চলে যাচ্ছে 4 নম্বর। দেখেন 4 নম্বর প্রশ্ন কি করেছে? 2030 সালের মধ্যে পৃথিবীর সর্বদা ভোক্তা বাজারে পরিণত হবে। এটা আজেরা প্রশ্ন, এটা থেকে আসবে না। সন্ত্রাস বাদ দিয়েছে কে? এটা থেকে পড়েন, যেটাতে প্রচুর ব্যাখ্যা আছে সেটা পড়ি, একটা একটা তথ্য সেগুলো পরে পড়া যাবে। ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আগে সলভ করি। বিশ্ব ব্যাংকের তথ্য মতে কন্টেইনার টার্মিনাল পারফরমেন্সে চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম? যেগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি অনেকগুলো করে বাদ দিয়েছিলাম, এগুলো এখান থেকে বাদ দেওয়া হয় নাই। সবাই একটু আনসার করেন। 2024 সালে কিচ্ছু না, 24 সালে বন্ধ ছিল। ওকে, আচ্ছা স্যার, রেড হলে ভালো বোঝা যায়, ঠিক আছে, আমি রেড নিয়ে নিচ্ছি স্যার, ঠিক আছে। ওকে, বলেন, এই যে এটা বলেন, বিশ্ব ব্যাংকের তথ্য মতে কন্টেইনার টার্মিনাল পারফরমেন্সে চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম? চট্টগ্রাম বন্দর নিয়ে বিশাল কিন্তু আলোচনা চলতেছে স্যার, সবাই একটু বলেন এটা কি হবে আনসারটা? প্রিয় স্যারেরা খুবই দ্রুত একটু বলে ফেলেন কি হবে। এই তো কুলসুম আক্তার সবার আগে আনসার করেছে, মাশাআল্লাহ, 337তম। ভোরের পাখি বলছে 100তম হবে না, কোনটা হবে বলেন? চট্টগ্রাম বন্দর কোনটা হবে? কন্টেনার টার্মিনাল থেকে খুব রিসেন্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে লালদিয়া কন্টেনার টার্মিনাল। এটা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত একটা কন্টেনার টার্মিনাল হতে যাচ্ছে, লালদিয়া কন্টেনার টার্মিনাল। এই লালদিয়া কন্টেনার টার্মিনাল, এই টার্মিনালটা হয়েছে 2025 সালে। 2025 সালে বাংলাদেশ যে বিনিয়োগ মানে উন্নয়ন কর্তৃপক্ষ আছে, বা বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এই যে বিডা কিন্তু বিডার যে চেয়ারম্যান আশিক সাহেব, এই আশিক সাহেব কিন্তু একটা চুক্তি করেছে, আমরা দেখেছি, ডেনমার্কের কোম্পানির সাথে, ঠিক আছে, ডেনমার্ক।
তাহলে ডেনমার্ক সহায়তা দেবে, কে দেবে বলেন তো? ডেনমার্ক সহায়তা দেবে এই প্রযুক্তি বা এই বন্দরটা এখানে করার জন্য। এবং বাংলাদেশের 30% মূলত হচ্ছে যে কন্টেনার টার্মিনালের কাজগুলো সেগুলো এখান থেকে করা হবে বলে ধারণা করা হচ্ছে। তাহলে লালদিয়া কন্টেনার টার্মিনালটা কোথায় অবস্থিত? চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরে, যে চট্টগ্রাম বন্দরে বিদেশিদের গোপন চুক্তি এরকম অনেকগুলো তথ্য রিসেন্টলি পাইছেন না, সেটা মূলত এই লালদিয়া কন্টেনার টার্মিনালটাকে কেন্দ্র করেই কিন্তু হয়েছে। ঠিক আছে, যেটাতে প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগের একটা বিশাল বড় একটা প্রজেক্ট কিন্তু এখানে নেওয়া হয়েছে। তো এটা একটু মাথায় রাখবেন। তাহলে একটু মাথায় রাখবেন। তাহলে আমরা যদি বলি ডেনমার্ক ভিত্তিক কোন প্রতিষ্ঠান এটাতে কাজ করবে, এই পরিচালনার দায়িত্ব পেয়েছে কে বলেন? এপিএম টার্মিনালস, তাই না? নাম শুনছেন এটার? আফরোজা দিয়ে বলেছেন ডান। আচ্ছা, আগের প্রশ্নগুলো যাদের ডান সবাই একটু লেখেন ডান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে স্যার, এটা কোথায়? লালদিয়া চট্টগ্রাম বন্দরে স্যার। লালদিয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরে। এবং এই লালদিয়া কন্টেনার নির্মাণ করার জন্য মূলত হচ্ছে আমরা দেখেছি যে ডেনমার্ক সহায়তা করবে। কে সহায়তা করবে? ডেনমার্ক সহায়তা করবে। ডেনমার্কের কোন কোম্পানি বলেন? একটু আগে বললাম এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস কিন্তু সহায়তা করবে। এপিএম টার্মিনালস, এপিএম টার্মিনালস, টার্মিনালস এটা কিন্তু সহায়তা করবে। এই লালদিয়া কন্টেনার টার্মিনাল, এটা একটু মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেনার টার্মিনাল কিন্তু হতে যাচ্ছে এটা। তাহলে সবাইকে এটা ক্লিয়ার। আর আনসারটা বলে দেয়, বিশ্বব্যাংকের মধ্যে কন্টেনার টার্মিনাল পারফরমেন্সে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান হচ্ছে 337তম। কততম বলেন তো? 337তম। এই প্রশ্নটা আসতে পারে, 337তম। ওকে ডান, সবাই ডান বলেছেন। সবাই একটু বলেন স্যার ডান। মেঘলা আকাশ বলেছেন ডান, ভেরি গুড। চট্টগ্রাম বন্দর অবস্থিত, মাহিয়া রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাচ্ছি, লেট করার সুযোগ নাই। নতুন নোট 500 টাকার নোটের পিছনে কি আছে বলেন? 500 টাকার নোটের পিছনে কি আছে? এই ধরনের প্রশ্ন যদি চলে আসে যে এই নোটের পিছনে কি আছে, ওই নোটের পিছনে কি আছে, এগুলো একটা প্যাথেটিক প্রশ্ন এবং পেইনফুল একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে কিন্তু একটু ভালো করে না পড়লে এগুলো আনসার করতে পারবেন না। বলেন 500 টাকার নোটের পিছনে কি আছে? কি দেখছেন আপনি 500 টাকার নোটের পিছনে? বলেন স্যারেরা, 500 টাকার নোটের পিছনে কি আছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি শর্ট করে লিখে দেই, 100, 200 এবং 500টা একটু বলে দেই। 100 টাকার নোটের পিছনে কি আছে, 200 টাকার নোটের পিছনে কি আছে এবং 500 টাকার নোটের পিছনে কি আছে। এই তিনটা নোট থেকে বর্তমান সময় আসতেছে প্রচুর পরিমাণে। ঠিক আছে, দেখেন তাদের পিছন দিকে, পিছন অংশে কি আছে। প্রথমত 100 টাকার নোটের পিছনে অংশে আছে, দেখবেন যে সুন্দরবনের প্রতীকী রূপ আছে, সুন্দরবন। আপনি দেখবেন 200 টাকার নোটের পিছনে জুলাই গ্রাফিতি, জুলাই গ্রাফিতি আছে, জুলাই গ্রাফিতি। আর যদি বলা হয় 500 টাকার নোটের পিছনে কি আছে, এটা কি বলেন? এটা এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এটা কি বুঝতে পারছেন কিনা স্যার বলেন? পিছনের অংশটা আলোচনা করলাম, সবাইটা বলে ফেলেন এটা কি বুঝতে পারছেন কিনা। 200 টাকার নোটের পিছনে, তাহলে আমরা যদি বলি যে 24-এর গণ আন্দোলনের সময় যে গ্রাফিতি, গ্রাফিতি কিন্তু 100 টাকার 200 টাকার নোটের পিছনে ছিল। আবার 10 টাকার নোটের পিছনে কিন্তু এই জুলাই গ্রাফিতি কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, জুলাই গ্রাফিতি 10 টাকা, তারপর হচ্ছে 5 টাকা, এগুলো সবগুলোর পিছনে কিন্তু জুলাই গ্রাফিতি দেওয়া হয়েছে। পারবেন কিনা? তাহলে যদি প্রশ্ন করা হয় জুলাই গ্রাফিতি ব্যবহার করা হয়েছে কোনটাতে, 10 টাকা। ঠিক আছে, এই 10 টাকার পিছনে, এই 10 টাকা যেটা, 10 টাকার পিছনে কিন্তু জুলাই গ্রাফিতি। ঠিক আছে, জুলাই গ্রাফিতি ব্যবহার করা হয়েছে, জুলাই গ্রাফিতি। ঠিক আছে, 5 টাকা, এই 5 টাকার পিছনে জুলাই গ্রাফিতি ব্যবহার করা হয়েছে। 2 টাকা, 2 টাকার পিছনে ব্যবহার করা হয়েছে কি? 2 টাকার পিছনে ব্যবহার করা হয়েছে বদ্ধভূমি আছে না একটা আমাদের, রায়ের বাজার বদ্ধভূমি, রায়ের বাজার বদ্ধভূমি, রায়ের বাজার বদ্ধভূমি, বদ্ধভূমি, এগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে পিছনের অংশটা একটু মাথায় রাখেন, এই সবগুলো নোটের, এই সবগুলো নোটের পিছনের অংশটা একটু মাথায় রাখেন। পারবেন কিনা বলেন স্যারেরা?
পারবেন কিনা শুধু বলে ফেলেন, যে দ্রুত বলে ফেলতে হবে যে স্যার পারবো আলহামদুলিল্লাহ, ডান, 100-তে 200। বলেন সবাই একটু বলে ফেলেন, পারবো কিনা আমরা। ওকে প্রিয় স্যারেরা বলেন এতটুকু পর্যন্ত পারবো কিনা। তাহলে পিছনের অংশ ক্লিয়ার, বলেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, সবাই রাইট অ্যান্সার। তাহলে আশা করছি এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সামনে আছে কেন্দ্রীয় শহীদ মিনার, ভেরি গুড। সামনে কি আছে? সামনে আছে কেন্দ্রীয় শহীদ মিনার। আচ্ছা 500 টাকার নোটের সামনে আছে না, কোনটার সামনের কথা বলছেন? 500 টাকার, আচ্ছা 500 টাকার নোটের সামনে আছে কেন্দ্রীয় শহীদ মিনার, তারপরে আরো অনেক কিছু আছে, জাতীয় ফুল, এগুলো অনেক কিছু আছে। 500 টাকার সামনে আছে কেন্দ্রীয় শহীদ মিনার, ঠিক আছে। 200 টাকার সামনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপরাজেয় বাংলার যে অংশটা সেটা। তাহলে 500 টাকার সামনে আছে কি? কেন্দ্রীয় শহীদ মিনার। এটা সামনে আছে কেন্দ্রীয় শহীদ মিনার, আসতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার। এটা হচ্ছে সামনে। সামনে কি আছে বলেন তো? কেন্দ্রীয় শহীদ মিনার, ঠিক আছে। এটা একটু পরে রাখবেন, আশা করছি পারবেন, সবাই পারবেন। আচ্ছা আচ্ছা, একজন বলছে ভাই 100 টাকার সামনে কি ছিল? 100 টাকার সামনে 60 গম্বুজ মসজিদ ছিল, বা আছে এখনো। 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদ। তাহলে 60 গম্বুজ মসজিদ আছে কত টাকা? 100 টাকার মধ্যে আছে 60 গম্বুজ মসজিদ। কেন্দ্রীয় শহীদ মিনার 500 টাকা, 100 টাকা 60 গম্বুজ মসজিদ। 200 টাকার উপর একটু আগে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অপরাজেয় যে বাংলার যে চিত্রটা সেটা আছে, অপরাজেয় বাংলা। তাহলে পারবেন কিনা? লিখে দেবো, এটা লিখে দেই। 200 টাকার মধ্যে কি আছে? অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা। তাহলে অপরাজেয় বাংলা আছে এখানে, অপরাজেয় বাংলা। ভেরি গুড ভেরি গুড, সাবাস, সবাই রাইট অ্যান্সার, সবাই রাইট অ্যান্সার। তাহলে 100, 200, 500 এগুলোই বেশি আসে, এগুলো একটু বেশি ভালো করে পড়বেন, ঠিক আছে। স্যার 10 টাকার সামনে কি আছে? 10 টাকার সামনে আছে বাইতুল মোকাররম মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ, মোকাররম। তাহলে বাইতুল মোকাররম যে মসজিদ আছে 10 টাকার সামনে। পারবেন প্রিয় স্যারেরা? পারবেন কিনা? ইনশাল্লাহ পারবো 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 পারবো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই পারবেন ইনশাল্লাহ, পারবো। তাহলে আমাদের এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলোর সামনে এবং পিছনে এই দুইটা জিনিসই একটু ভালো করে পড়বেন। মাঝে মাঝে চলে আসতে পারে, সামনেরটাও ইম্পর্টেন্ট, পিছনেরটাও ইম্পর্টেন্ট। কোনটা আসবে কেউ বলতে পারবো না, যে সামনে কি আছে পিছনে কি আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা একটু পড়ে নেবেন। ওকে, তাহলে আশা করছি সবাই ক্লিয়ার। বলেন ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত সবগুলো ক্লিয়ার কিনা? সবাই একটু বলে ফেলেন। তাহলে 500 টাকার পিছনের অংশে কি আছে? সুপ্রিম কোর্ট, এটাই আনসার হবে। তাহলে একবার রিভিশন দিয়ে দিই। 100 টাকার সামনে আছে 60 গম্বুজ মসজিদ, পিছনে আছে সুন্দরবন। 200 টাকার সামনে আছে অপরাজেয় বাংলা, পিছনে জুলাই গ্রাফিতি। 500 টাকার সামনে আছে কেন্দ্রীয় শহীদ মিনার, শেষ পিছনে আছে সুপ্রিম কোর্ট। 10 টাকা সামনে আছে বাইতুল মুকাররম, শেষে আছে কি? জুলাই গ্রাফিতি। 5 টাকার সামনে কি আছে? সামনে আছে তারা মসজিদ, তারা মসজিদ, তারা মসজিদ। এই তারা মসজিদ, পিছনে আছে আবার জুলাই গ্রাফিতি। 2 টাকার সামনে কি আছে? সামনে আছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা লিখে রাখেন। মিরপুরে যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আছে, এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। তাহলে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এটা কিন্তু আছে সামনে। আর শেষে আছে রায়ের বাজার, রায়ের বাজার বধ্যভূমি। হ্যাঁ, সবাই একটা একটা করে নোট নিয়ে যাবেন, তাইলে তো শেষ। পরীক্ষার হলে প্রত্যেকটা থেকে একটা একটা নোট নিয়ে যাবেন, তাইলে দেখবেন সব ডান, ঠিক আছে। ওকে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? শেষ, পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন পরের প্রশ্নটা, ফিফা শান্তি পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? ফিফা শান্তি পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? এই প্রশ্নটা খুবই অকওয়ার্ড একটা প্রশ্ন, একটু আনসার করেন দেখি কে পারবেন। ফিফা শান্তি পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? দ্রুত আনসার করেন। ফিফা শান্তি পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? ফিফা শান্তি পুরস্কার 2025, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, খুবই রিসেন্ট এই পুরস্কারটা দেওয়া হয়েছে, ঠিক আছে।
সবাই 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 এটা যে পেয়েছে এটা কিন্তু আমাদের বড় ভাই, সকলের বড় ভাই, ফিফা শান্তি পুরস্কার পাইছে। উনি নোবেল না পেয়ে ফিফা শান্তি পুরস্কার পাইছে। তাহলে বলেন ফিফা শান্তি পুরস্কার কে পেয়েছে 2025? এটা 5 নভেম্বর দেওয়া হয়েছিল মিয়ামিতে, মিয়ামি। বলেন প্রিয় স্যারেরা, বলেন ফিফা শান্তি পুরস্কার কে পেয়েছে? একজন আনসার করেন। আমি তো বলে দিলাম, ক্লু তো বলে দিলাম, যাকে এবার মূলত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই তো সবাই আনসার করে ফেলেছে অলরেডি। ফখরুল ইসলাম ফাহাদ বলেছেন, নদী বলেছেন, নীলা বলেছেন, অহনা বলেছেন, তাইফা, সবাই বলেছেন। তাহলে আমরা জানি যে এটা মূলত 5 নভেম্বর 5 নভেম্বর 5 নভেম্বর 2025 এটা দেয়া হয়, এবং এটা দেয়া হয় মিয়ামি থেকে, মিয়ামি থেকে এটা দেয়া হয়, এবং এটা পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় ওই যে নরেন্দ্র মোদী, ওকে কি নামে রাখে? ডোনাল্ড ট্রাম্প, ইউএসএর প্রেসিডেন্ট, ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখবেন আগামীতে ইউএসএ প্রেসিডেন্ট হবে ইলন মাস্ক, একটা সময় হবে। ঠিক আছে, তাহলে এটা পারবেন, এটা ক্লিয়ার। পরেরটাতে চলে যাচ্ছে, এটা এক কথার প্রশ্ন, এই জন্য দিয়ে দিলাম। তারপরটা দেখেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রবাসী আয়ের শীর্ষ ব্যাংক কোনটা? বলেন, এটা কে বলতে পারবেন? শীর্ষ ব্যাংক কে কে বলতে পারবেন প্রিয় স্যারেরা? বর্তমান সময়ে বাংলাদেশের যে তালিকা, এই তালিকায় শীর্ষ ব্যাংক কোনটা? সবাই বলেন, সবাই বলেন প্রিয় স্যারেরা। মূলত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই বাংলাদেশ ব্যাংক মূলত 11 মাসের একটা চিত্র তুলে ধরেছে এবছর। তাহলে আমরা যদি বলি জানুয়ারি থেকে নভেম্বর হিসাবে, জানুয়ারি 2025, জানুয়ারি থেকে নভেম্বর 2025, ঠিক আছে, এই যে 11 মাস, 11 মাসে, ঠিক আছে, প্রবাসী আয়ে শীর্ষ বা প্রথম দেশ বলতে প্রথম ব্যাংক, অবশ্যই সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, দ্বিতীয় যে ব্যাংক, এটা হচ্ছে কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক। আর 3 নম্বরে আছে, তৃতীয়তে আছে অগ্রণী ব্যাংক। তাহলে এই 3টা, ঠিক আছে, এই 3টা খুব ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বরে কে আছে বলেন তো? 1 নম্বরে আছে ইসলামী ব্যাংক, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে কৃষি ব্যাংক, প্রবাসী আয় সবচেয়ে বেশি হচ্ছে কৃষি ব্যাংক। আর 3 নম্বরে হচ্ছে অগ্রণী ব্যাংক। তাহলে প্রবাসী আয়ের ক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখবেন। প্রবাসী আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কে বলেন তো স্যার? সর্বোচ্চ হচ্ছে ইসলামী ব্যাংক। সাবাস, সবাই রাইট আনসার, মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো সবাই সুন্দর আনসার করতেছে আজকে। সাম্প্রতিকে তো আপনারা সবাই সেরা, ভেরি গুড। তাহলে সবাই একটু বলেন যে স্যার 9 ডান। সবাই একটু বলে ফেলেন 9 ডান। এবং 9 যদি ডান হয় সবাই একটা লাভ রিয়েক্ট করেন। আবার 1 2 3 4 5টা করে লাভ রিয়েক্ট করবেন সবাই। ইসলামী ব্যাংক, নাসরিন ইসলামী ব্যাংক, গফুর ইসলামী ব্যাংক, দলি ইসলামী ব্যাংক, রেখামণি রাইট আনসার, কবিতা রাইট আনসার, মাহিয়া রাইট আনসার, সেবা রাইট আনসার, অনেক ধন্যবাদ। রিয়াদ আমাদের সাথে আছেন, রিয়াদকে অনেক ধন্যবাদ, রাইট আনসার। কাবিরি দাস রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2025 সালে শান্তিতে মনোনীত যে পুরস্কারটা পেয়েছে মারিয়া করিনা মাচাদো, তিনি কোন দেশের নাগরিক? এটা খুব ইম্পর্টেন্ট। 9 ডান। স্যার বলেন, শীর্ষ দেশ বলে নাই কিন্তু, দেশ বললে সৌদি আরব, এটা ব্যাংকের কথা বলছে মুরব্বী। সবাই বলেন, সৌদি আরব থেকে রেমিটেন্স সবচেয়ে বেশি পাঠায়, এটা ঠিক আছে। তাহলে এটা একটু বলেন। আমরা যদি বলি শান্তিতে যিনি পেয়েছেন মারিয়া করিনা মাচাদো, যিনি মূলত ভেনিজুয়েলার গণতান্ত্রিক যে অধিকার আন্দোলন সেটা নিয়ে কাজ করেছেন, ঠিক আছে। 10 অক্টোবর 2025 তাকে ঘোষণা দেওয়া হয়। তাহলে শান্তির পুরস্কার, শান্তি নোবেল, তাহলে শান্তিতে নোবেল, এই শান্তিতে নোবেল যেটা, এই শান্তিতে নোবেল কবে দেওয়া হয় বলেন? এবছর 10 অক্টোবর 2025 সালে দেওয়া হয়েছিল, 10 অক্টোবর 2025, ঠিক আছে। এবং আমরা জানি যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য, গণতান্ত্রিক
আন্দোলনে নেতৃত্ব। তাহলে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে পেয়েছে ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী, ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী। এই নেত্রীর নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো। পারবেন কিনা স্যারেরা বলেন? মারিয়া করিনা মাচাদো। তাহলে কোন দেশের? তিনি কিন্তু ভেনিজুয়েলার। ঠিক আছে, ভেনিজুয়েলার। আর আমরা যদি বলি সাহিত্যে যিনি পেয়েছিল, লাজলো ক্রাসনাহরকাই। এই লাজলো ক্রাসনাহরকাই পেয়েছে একদিন আগে, 9 অক্টোবর পেয়েছিল। যিনি সাহিত্যে পেয়েছেন লাজলো ক্রাসনাহরকাই, সেটাও লিখে দেই, সাহিত্য 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 যিনি পেয়েছেন তার নাম হচ্ছে লাজলো ক্রাসনাহরকাই। লাজলো ক্রাসনাহরকাই। তাহলে লাজলো ক্রাসনাহরকাই এটা হচ্ছে সাহিত্যে পেয়েছেন, এবং তিনি সাহিত্যে খুব ইম্পর্টেন্ট। তিনি কিন্তু সাহিত্যে কি পেয়েছে দেখেন তো? তিনি সাহিত্যে পেয়েছে মূলত হচ্ছে লাজলো ক্রাসনাহরকাই। তিনি মূলত সাহিত্যে পেয়েছে 2025 সালে নোবেল শান্তিতে পুরস্কার বিজয়ী মারিনা করিনা মাচাদো, এবং সাহিত্যে হচ্ছে লাজলো ক্রাসনাহরকাই। তার দেশ হচ্ছে হাঙ্গেরি, এবং তিনি পেয়েছে 9 অক্টোবর। এই ডেটগুলো যদিও মনে রাখা দরকার হয় না, তারপরেও পড়ে নিতে পারেন। তাহলে হাঙ্গেরির তিনি হচ্ছে লাজলো ক্রাসনাহরকাই। তাহলে বলেন স্যার এটা কি পারবো কিনা? এটা ইজি প্রশ্ন ছিল, কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন। এই নোবেল থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। নোবেল থেকে একটু ভালো করে পড়বেন, ধুমায় পড়বেন। নোবেল কোনোভাবেই মিস দেওয়া যাবে না, কিন্তু নোবেল খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নোবেলটা খুবই ইম্পর্টেন্ট। লাজলো ক্রাসনাহরকাই। বলেন দেখি এবছর নোবেল পেয়েছে কতজন ব্যক্তি? কে বলতে পারবে বলেন? বলেন এবছর 2025 সালে কতজন ব্যক্তি নোবেল পেয়েছে? কে বলতে পারবেন? ডান স্যার, ডান। হাঙ্গেরি, ভেরি গুড, সাবাস। 2025 সালে আমরা জানি 14 জন, কতজন? 14 জন নোবেল পায়। আর আমরা জানি নোবেলটা দেয়া হয় কত সাল থেকে? 1901 সাল থেকে। 1901 সাল থেকে নোবেল দেয়া হয়। ঠিক আছে, নোবেলটা দেওয়া হয় 1901 সাল থেকে। প্রায় 11 কোটি সামথিং, 11 কোটি কত লাখ? 11 কোটি 15 লাখ টাকা। 11 কোটি 15 লাখ টাকার মতো সমমূল্য হচ্ছে নোবেল। তাহলে একবার নোবেল পাইলে 11 কোটি টাকা পেয়ে যাবেন আপনি, 11 কোটি টাকা। ঠিক আছে, কেল্লা ফতে। ওকে, তাহলে আশা করছি এবার পারবেন। 10 নম্বরটার পরেরটাতে চলে যাই। 11 নম্বরটা, ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কোন দুটি দল? বলেন, বলে ফেলেন দেখি। এদের নাম কে রাখছিল? আমিও মাঝে মাঝে ভাবি যে এদের নামগুলো কে রাখছিল বাবা। ফিফা বিশ্বকাপ 2026, যেটা আমরা জানি যে ফিফা টুর্নামেন্টের 23তম আয়োজন, 23তম আসর। কততম আসর বলেন তো? 23তম আসর, যেটা হবে 2026 সালে। 3টা দেশে হবে, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা। ঠিক আছে, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা। 1994 সালের পরে আমরা জানি যে উত্তর আমেরিকার বিশ্বকাপ হতে যাচ্ছে। এটা 1994 সালে লাস্ট হয়েছিল। তো আমরা যদি বলি যে 3টা দেশ প্রথমবারের মতো আয়োজন করবে যেই আমরা জানি যেই খেলাটা, সেটা হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026। 3টা দেশ আয়োজন করবে, ইউএসএ, মেক্সিকো আর কানাডা, যেটা 1994 সালের পরে একত্রিতভাবে এই উত্তর আমেরিকার বিশ্বকাপ হতে চলেছে। তাহলে এতটুকু পর্যন্ত পারবো কিনা মুরব্বীরা? সবাই একটু দ্রুত বলে ফেলেন, পারবো কিনা? ভেরি গুড। আচ্ছা, তাহলে কত থেকে কত তারিখ পর্যন্ত হবে বলেন? অনেকে বলে 12 জুন। আমাদের দেশের হিসেবে 12 জুন, কিন্তু তাদের হিসেবে কিন্তু 11 জুন। 11 জুন কিন্তু তাদের হিসেবে। ঠিক আছে, 11 জুন থেকে 20 জুলাই। আর আমরা বলি 12 জুন থেকে 20 জুলাই, কিন্তু মূলত এটা হবে 11 জুন থেকে 20 জুলাই। ঠিক আছে, বাংলাদেশ সময় যেহেতু এটা 1টা বাজে শুরু হবে, সেক্ষেত্রে আমরা 12 জুন ধরি। ঠিক আছে, বাংলাদেশ সময়ের যে খেলাটা হবে, সেই খেলাটা মেক্সিকো এবং সাউথ আফ্রিকার মধ্যে হবে। এই খেলাটা হবে কার কার মধ্যে বলেন? মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। আমরা 1টা বাজে খেলাটা দেখতে পারবো। 12 জুন
রাত 1টা, মানে 11 জুনের রাতে 12 জুনের দিবাগত, বা যেটা কি বলে প্রথম প্রহর যায় বলেন আপনারা, ঠিক আছে, রাত 1টা বাজে, মানে একদম গভীর রাতে এই খেলাটা হবে। অস্থির খেলা, অস্থির, ঠিক আছে। তাহলে ফুটবল ইতিহাসের একটা বড়, বিশাল বড় একটা আয়োজন হতে যাচ্ছে এটা। এই আয়োজনটা আমরা সবাই একটু কোশ্চেনটা একটু আনসার দেন যে কে কে খেলাটা খেলতে যাচ্ছে প্রথম। ভেরি গুড, 14 জন তো আগের প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দেন মুরব্বীরা, দ্রুত উত্তর দিয়ে ফেলেন, এটা খুবই দ্রুত। এটা কি হবে উত্তর? রাইট আনসার, রাইট আনসার। 11 জুন টু 19 জুলাই, এটা 20 জুলাই হবে। হ্যাঁ, 20 জুলাই মূলত শেষ হচ্ছে। ওকে, তাহলে দেখেন এটা একটু মাথায় রাখবেন। 11 জুন থেকে আমরা জানি যে 11 জুন রাত 1টা বাজে খেলাটা হবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে, রাত 1টায়। রাত 1টায় মেক্সিকো খুব ভালো খেলে, মেক্সিকোর খেলাটা দেখা উচিত। সাউথ আফ্রিকাও ভালো খেলে। তাহলে রাত 1টায় শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ, এবং পাশাপাশি মাথায় রাখবেন টোটাল 48টি দল, 48টি দল 12টি গ্রুপে বিভক্ত হয়ে এই খেলাটা খেলবে। 12টি গ্রুপ, এবং এই খেলাটা হবে টোটাল 16টি মাঠে হবে, অর্থাৎ 16টি শহরে খেলাটা অনুষ্ঠিত হবে 16টি শহরে। তাহলে আশা করছি বিশ্বকাপ ক্লিয়ার। সবাই মুরব্বীরা বলে ফেলেন ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা। ভেরি গুড, ভেরি গুড, এ রাইট আনসার, রাইট আনসার, ভেরি গুড। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন। আমাদের আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটাও এর মধ্যে শেষ হলো। আমরা যারা যারা আজকের ক্লাসটা এনজয় করেছি সবাই একটু বলেন আজকের ক্লাসটা কেমন লেগেছে। আপনারা কি সাম্প্রতিকের উপরে আরো ডিটেলসে ক্লাস চান কিনা? কেমন লেগেছে আজকের ক্লাসটা একটু কমেন্টে জানান। ক্লাস করার পরে যদি দৌড় মারেন, কথাটা না বলে যে স্যার আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে, ভালো লাগছে, তাহলে কিন্তু ক্লাস করানোর মনোযোগ পাওয়া যায় না। প্রিয় স্যাররা বলেন, আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস নিয়ে আসছি আপনাদের সামনে, আরো বেশি করে অ্যানালাইজ নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত আবার ক্লাসে ঢুকবো। তো তার জন্য আগে বলতে হবে যে স্যার কেমন লেগেছে। আপনাদের কিন্তু আগ্রহ চাই যে স্যার আমরা আরো ক্লাস চাই, আমরা সাম্প্রতিকের ক্লাস চাই। সবাই একটু বলেন। অনেকে এখন মাত্র যুক্ত হচ্ছে। এমডি আমিনুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় স্যারেরা বলেন কেমন লেগেছে, এবং আপনারা এই ধরনের ক্লাস চান কিনা, সাম্প্রতিকের উপরে ক্লাস চান কিনা। জামান চৌধুরী আছে খুবই ভালো, হিরণ রাশেদ বলেছে ডান, ওকে। তারপরে আফসানা মিমি বলেছে ডান, ওকে, আলহামদুলিল্লাহ ভালো ছিল ক্লাসটা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। রিধিতা, সবাই বলেন এমন ক্লাস চান কিনা আপনারা, এমন ক্লাস কি আপনারা চান কিনা? যদি চান সেক্ষেত্রে আমরা তো অবশ্যই ফ্রি ক্লাস নেব। আর আমাদের সাথে যারা নতুন কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছেন, যে ঘোষণাটা আমরা দিয়ে দিয়েছি যে 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফুল কোর্স, এই ফুল কোর্স আমরা চালু করতেছি। তো সেক্ষেত্রে আপনাদের ওয়ান টাইম অ্যাডমিশন এবং লাইফ টাইম অ্যাক্সেসের যে নতুন স্লোগান, এই স্লোগানের উপরে বেস করে আমরা একটা করতেছি ব্যাচ, যেটাতে একবার ভর্তি হলেই আপনি পরবর্তী সকল ব্যাচের রেকর্ড ক্লাসগুলো পাবেন, সকল ব্যাচের লাইভ ক্লাসগুলো পাবেন, 100+ লাইভ ক্লাস, 100+ এক্সাম নিতে পারবেন। অবশ্যই পাশাপাশি আপনি দেখবেন যে 4টা বিষয়ের উপরে হাইলাইট আপনি পেয়ে যাবেন। এটা বাংলার উপরে পাবেন, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের উপরে, এরকম 4টা হাইলাইট পেয়ে যাবেন। তাহলে যারা আরো ডিটেলসে আমাদের সাথে অফলাইনে ক্লাসগুলো, অফলাইন বলতে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো করতে চান, তাদের করণীয় হচ্ছে আমাদের সাথে আপনাদের যুক্ত হতে হবে পেইড ব্যাচে 19তম যে শিক্ষক নিবন্ধনের ফুল কোর্স, এটার মধ্যে আপনি 0 টু বেসিক টু আপডেট, যেটাকে আমরা বলি 0 টু আপডেট কোর্সে আপনি ভর্তি হতে পারবেন। পাশাপাশি আপনি স্কুল পর্যায়ে, পাশাপাশি আপনি কলেজ পর্যায়ে, ঠিক আছে, 3টারই সিলেবাস কিন্তু আপনি শেষ করতে পারবেন, যেটার ফি 1450 টাকা। কিন্তু আজকে লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবেন তাদের জন্য মাত্র 1200 টাকা কোর্স ফিতে আপনি ভর্তি হতে পারবেন। কালকে রাতেও কিন্তু একটা অফার দিয়েছিলাম, আজকে তার চেয়েও কম, মাত্র 1200 টাকা কোর্স ফিতে, মাত্র 1200 টাকা কোর্স ফিতে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন এই পূর্ণাঙ্গ কোর্সে। যদি ভর্তি হতে চান, আমাদের সাথে থাকতে চান, আমাদের সাথে এই পূর্ণাঙ্গ কোর্স ফিটাকে এনজয় করতে চান, তাহলে প্রিয় স্যারেরা খুব দ্রুত এই 1200 টাকার কোর্স ফিতে ভর্তি হতে 013104674771 এই নাম্বারটাতে আপনি বিকাশ অথবা নগদ করে আমাদেরকে মেসেজে বা কমেন্টে অথবা ইনবক্সে বলুন যে স্যার পেমেন্ট ডান, পেমেন্ট ডান বললেই কিন্তু আমরা আমাদের আজকের যে স্টুডেন্টদের যে ভর্তি কার্যক্রম সেটা শুরু করে দেব। ঠিক আছে, আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝেছেন, আজকে ক্লাসটা এনজয় করেছেন। ঠিক আছে, ভেরি গুড।
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে আমাদের এগুলা ওকে, ভেরি গুড। তাহলে অনেকে বলেছেন যে স্যার আমরা ভর্তি হতে চাচ্ছি। যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করবেন, আমাদের যে পেজ আছে সেই পেজের মধ্যে ইনবক্স করবেন, অথবা আমাদেরকে এই নাম্বারটাতে আমাদের পেজে কল দিতে পারেন, আমাদের পেজের নাম্বারগুলোতে কল দিতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের যে ফুল কোর্স, সেটাতে আপনি 0 টু বেসিক থেকে আপডেট পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি একটা সুবিধা পাবেন। এবং আজকে লাইভ চলাকালীন সময় কিন্তু এটা শুধুমাত্র 1200 টাকা কিন্তু এটা আপনারা পাবেন। ঠিক আছে? তাহলে প্রিয় স্যারেরা, যারা যারা আমাদের সাথে কন্টিনিউ করতে চাচ্ছেন শেষ পর্যন্ত 19তম নিবন্ধন কোর্সের ফুল কোর্সটা করতে চাচ্ছেন 1200 টাকার মাত্র কোর্স ফিতে, তারা দ্রুত একটু ইনবক্স করেন এবং এই নাম্বারটাতে পেমেন্ট ডান লিখে দেন। এই যে টাকাগুলো যেগুলো আমরা আজের কাজে নষ্ট করি, আমাদের সামনে যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম আছে, নিবন্ধনের প্রিপারেশন নিতে হবে, তো যারা যারা নতুন প্রিপারেশন নিতে চাচ্ছেন বা ভালো একটা জবের প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আনসার করতে হবে খুবই দ্রুত। এবং আনসার করতে হবে যে আমরা যারা যারা ভর্তি হচ্ছি সবাই খুব দ্রুত একটু লিখতে হবে কমেন্টে যে পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখতে হবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনারা সবাই ভর্তি হচ্ছেন এবং আমাদের সাথে কানেক্টেড হচ্ছেন। আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফুল কোর্সে আপনারা সবাই জয়েন করেছেন। এই যে নাম্বারটা 0131046747 এটা একটা পার্সোনাল নাম্বার, যেটাতে বিকাশ এবং নগদ রকেট সবকিছুই আছে। আপনারা এটাতে টাকা সেন্ড করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। মেসেজ দিলেই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আপনাকে কিন্তু একটা সিক্রেট গ্রুপে যুক্ত করানো হবে, যেটা 13তম শিক্ষক নিবন্ধনের জন্য খুবই খুবই কার্যকরী। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা খুবই দ্রুত একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন এবং চাচ্ছেন আমাদের সাথে 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলি কোর্সের পূর্ণাঙ্গটাতে ভর্তি হবেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা, নাম্বারটা একটু মাথায় রাখেন। এবং যারা মূলত শিক্ষক নিবন্ধনের জন্য চিন্তাভাবনা করছেন এবং পুরো সিলেবাসটাকে শেষ করে দিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা। তাহলে শিক্ষার্থীরা যারা যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে ভর্তি হতে চাচ্ছেন, লাইভ চলাকালীন সময়ে মাত্র 1200 টাকার কোর্স ফিতে, কিন্তু মাত্র 1200 টাকার কোর্স, এই 1200 টাকার কোর্স ফিতে আপনি পুরোটা পূর্ণাঙ্গ 1200 টাকার কোর্স ফিতে পূর্ণাঙ্গ সিলেবাসটাকে শেষ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করছি এটা আপনারা যারা যারা ভর্তি হতে যাচ্ছেন, এটা আপনারা খুবই দ্রুত ভর্তি হয়ে যান। এবং কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আমাদের কমেন্টে, পিন করে দেওয়া আছে, সেই কমেন্টের পিন থেকে আপনি কিন্তু এটাতে ভর্তি হতে পারেন। দেখেন, 0 থেকে বেসিক পর্যন্ত কেন বলি আমরা, কারণটা হচ্ছে এখানে একই ধারে আপনার 4টা জিনিস, বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ, এবং তার পাশাপাশি এমন 4টা করে হাইলাইট, এই হাইলাইটগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর 4টা হাইলাইট। ইংরেজির উপরে পাচ্ছেন আপনি, বাংলার উপরে, জিকের উপরে, ম্যাথের উপরে 4টা হাইলাইট পেয়ে যাচ্ছেন, যেগুলো পড়লে আশা রাখি যে অন্য কিছু আপনাদেরকে ধরতে হবে না, শেষ সময়ে সেগুলো রিভিশন দিলে অনেক ভালো কিছু আপনি পারবেন। তো 19তম শিক্ষক নিবন্ধন এবং প্রিলি ফুল কোর্সের জন্য এই জিনিসটা আপনি একটু অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে পেমেন্ট ডান লিখতে হবে যারা যারা যুক্ত হচ্ছেন। আর যারা যারা যুক্ত হতে চান তাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদের যেই কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে লিখতে হবে স্যার আমরা আগ্রহী। ঠিক আছে? এটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন প্রিলি ফুল ব্যাচ। এবং এই 19তম প্রিলির আমাদের যে শিক্ষক নিবন্ধনের যে প্রিলি ব্যাচ আছে, সেই প্রিলি ব্যাচের কার্যক্রমটা চলছে এবং এটা চলবে ইনশাআল্লাহ। তো যারা যারা এখনো ভর্তি হননি, খুব দ্রুত আমাদের এই নাম্বারটাতে 0131046747 এটাতে পার্সোনালে বিকাশ অথবা নগদ রকেট সবকিছুই আছে, আপনারা এটাতে সেন্ড করে আপনারা কিন্তু নিজের মতো করে খুবই দ্রুত 19তম শিক্ষক নিবন্ধনের কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। এবং আপনাদের সকল বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা যারা ভর্তি হতে চায়, যারা বই স্যারের ক্লাসগুলো পছন্দ করে করতে চায়, বেসিক থেকে আপডেট পর্যন্ত, তাদের এই কোর্সে কিন্তু ভর্তি করে দিতে পারেন। তাহলে আমাদের এই লাইভ ক্লাসটা আরো কিছুক্ষণ লাইভে থাকবে। লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হতে চান, খুব দ্রুত আমাদেরকে এখনই পেজ ইনবক্স করুন, আপনারা সবাই কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে এবং ক্লাসের আসার দাওয়াত জানিয়ে মাত্র 1200 টাকা কোর্স ফি, এই যে কোর্স ফিটাতে আপনারা দেখেছেন যে মাত্র 1200 টাকার যে কোর্স ফি, এই কোর্স ফিতে ভর্তি হওয়ার একটা দাওয়াত জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু লাইভ চলবে, আপনাদের সময়ও কিন্তু থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।